তো কি আবার মাধ্যমিকের সকল ছাত্রছাত্রী বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আশা করছি সকলেই খুব ভালো আছো। যেহেতু আমি তোমাদের কথা দিয়েছিলাম যে আমি পরবর্তী গল্পটা ব্যাখ্যা করব, তো আজ আমাদের যে গল্পটি এখন ব্যাখ্যা করার সময় সেটা হলো আফ্রিকা। লিখেছেন রবীন্দ্রনাথ ঠাকুর। সত্যি কথা বলতে ক্লাস 10-এ এর চেয়ে সোজা গল্প হয় না। আফ্রিকা গল্পটি সত্যি খুব সোজা গল্প, যদি মন থেকে বোঝা যায়। তো চলো আমরা আফ্রিকা গল্পটি আজকে ব্যাখ্যা করে দিই। তো চলো দেখে নিই কী লেখা আছে। আফ্রিকা, লিখেছেন রবীন্দ্রনাথ ঠাকুর। উদ্ভ্রান্ত সেই আদিম যুগের শেষে যখন নিজের প্রতি অসন্তোষে নতুন সৃষ্টিকে বারবার করেছিলেন বিধ্বংস। মানে উদ্ভ্রান্ত সেই আদিম যুগে, মানে অনেক আদিম যুগে শেষটা, এখানে শেষটা বলতে কিন্তু ঈশ্বরকে বোঝানো হয়েছে। ঈশ্বর যখন নিজের প্রতি অসন্তুষ্ট হয়ে নিজের নতুন সৃষ্টিকে বারবার বিধ্বংস করছিলেন, মানে বারবার ধ্বংস করছিলেন, তার সেই অধৈর্য ঘন ঘন মাথা নাড়া দিলে রুদ্র সমুদ্রের বাহু প্রাচীন ধাত্রীর বুকের থেকে ছিনিয়ে নিয়ে গেল তোমাকে আফ্রিকা। মানে শেষটা নিজের প্রতি এতটাই বিদ্রুপ ছিল যে তিনি আফ্রিকাকে গড়ছিলেন আর ভাঙছিলেন। তার কারণ কি, তার নিজের মনের মতো হচ্ছিল না। তো একটা সময় যাওয়ার পরে তিনিও ক্লান্ত হয়ে গেলেন, অধৈর্য ধরে গেলেন, তার শেষটার খুব অধৈর্য ধরে গেল। এবং এখানে লেখা রয়েছে রুদ্র সমুদ্রের বাহু, মানে হঠাৎ করে সমুদ্রের ঢেউ, হঠাৎ করে সমুদ্রের ঢেউ এই পুরো পৃথিবী থেকে আফ্রিকাকে একটু ছিনিয়ে নিয়ে চলে গেল। এই পুরো পৃথিবীটাকে আফ্রিকাকে ছিনিয়ে নিয়ে চলে গেল রুদ্র সমুদ্রের বাহু। মানে রুদ্র সমুদ্র বলতে এখানে বোঝানো হয়েছে যে মানে রেগে যাওয়া সমুদ্রকে, ঠিক আছে। তো তারপর দেখি, বাঁধলো তোমাকে বনস্মতির নিবিড় পাহারায় কৃপণ আলোর অন্তরপুরে। মানে বাঁধলো তোমাকে নিয়ে বেঁধে রাখলো বৃহস্পতির নিবিড় পাহারায়, মানে তুমি সেখান থেকে তোমাকে পাহারা দিয়ে রাখা হচ্ছে, ঠিক আছে। কৃপণ আলোর অন্তপুরে, এখানে কৃপণ আলোর অন্তপুরে বলার একটাই কারণ, তার কারণ কি আফ্রিকার জঙ্গল এতটাই ঘন যে তার ভিতর আলো প্রবেশ করতে পারে না। এর জন্য এখানে বলা হয়েছে কৃপণ আলোর অন্তপুরে, মানে যেখানে আলো প্রবেশ করে না। তারপর দেখে নি, সেখানে নির্ভুত অবকাশে তুমি সংগ্রহ করেছিলে দুর্গমের রহস্য। মানে সেখানে তো তুমি পৃথিবীর থেকে আলাদা হয়ে অন্য এক জায়গায় গিয়েছো, তো সেখানে আফ্রিকা কিছু রহস্য, আফ্রিকার রহস্য তিনি সংগ্রহ করেছিলেন। চিনেছিলেন জলস্থল আকাশের দুর্বোধ সংকেত। মানে আফ্রিকা তখন চিনতে পেরেছিল, মানে আফ্রিকা আস্তে আস্তে তখন চিনতে পেরেছিল জলভাগ কীরকম, জলভাগ ও আকাশের কখন পরিবর্তন হবে, এটা তখন আফ্রিকা চিনতে পেরেছিল। প্রাকৃতির দৃষ্টি অতি জাদু, মানে এই যে আমাদের প্রকৃতি, এর দৃষ্টি কিন্তু অতি জাদু, মানে জাদুময়। মন তো জাগিল তোমার চেতনিত মনে, মানে মন তো জাগিচ্ছে তোমার চেতনিত মনে, মন্ত্র জাগছে তোমার মনের ভিতরে। বিদ্রুপ করেছিল ভীষণকে বিরূপের ছদ্মবেশে। মানে এখানে একটা ভালো কথা আছে যে আফ্রিকা কবিতাটিতে শাসকের কথা এখানে উল্লেখ করা আছে। শাসকেরা আসে এবং আফ্রিকার ওপর খুব পরিমাণে, মানে অতি পরিমাণে তারা এখানে শাসন করছিল। তো এখানে এটা এই যে, ঠিক আছে, তো এখানে এই বলেছে বিদ্রুপের ছদ্মবেশে, মানে আমাদের যেই বিদ্রুপটা আসছে সেটা একটি ছদ্মবেশ ধারণ করে আসছে। তারপর দেখায়, শঙ্কাকে চালিছে হার মানাতে আপনাকে উগ্রান্ত করে বিভীষিকার প্রচণ্ড মহিমায় তাণ্ডবের দ্বন্দ্ববিনী নাতে। মানে তারা আসছে তাণ্ডব করতে, আফ্রিকাকে ধ্বংস করার জন্য ওই শাসক বা সাম্রাজ্যবাদীরা আসছে। পরবর্তী দেখে নি, হাই ছায়াবিদ্যা। এখানে একটা কোশ্চেন হয় কিন্তু যে কাকে ছায়াবিদ্যা বলা হয়েছে। তোমরা এখানে লিখতে পারো আফ্রিকাকে ছায়াবিদ্যা বলা হয়েছে। তো বলছে হাই ছায়াবিদ্যা, মানে হাই আফ্রিকা, কালো ঘোমটার নিচে। মানে এখানে কালো ঘোমটা বলা হয়েছে এই কারণে, তার কারণ কি সূর্যের আলো
আফ্রিকা জঙ্গলের ভিতরে প্রবেশ করতে পারে না, যার কারণে এখানে বলা হয়েছে যে সেখানে তো অন্ধকারই থাকে, আলো যদি প্রবেশ না করে অন্ধকার থাকবে। এর জন্য বলা হয়েছে কালো ঘোমটার নিচে অপরিচিত অপরিচিত ছিল তোমার মনোরূপ। মানে তখন আফ্রিকাকে কেউ চিনতই না, সে কালো ঘোমটার নিচে থাকতে বলে তখন তাকে কেউ চিনতই না। উপেক্ষার অবলিত দৃষ্টিতে, মানে তুমি উপেক্ষা করছো, তোমাকে কেউ চেনেই না, সবাই জানছে কি এই আফ্রিকা, এর জন্য এই কথা বলা হয়েছে। ওরা এলো লোহার হাতকড়ি নিয়ে, নখ যাদের তীক্ষ্ণ তোমার নেকড়ের চেয়ে। ওরা এলো বলে এখানে সাম্রাজ্যবাদী শাসকদের কথা বলা হয়েছে, যে তারা এলো হাতে হাতকড়ি নিয়ে। এবার ওই সাম্রাজ্যবাদীর নখ এতই তীক্ষ্ণ যে, ওদের নখ এতটাই তীক্ষ্ণ যে মানে নেকড়ের চেয়েও বেশি তীক্ষ্ণ ওদের নখ। মানে ওরা নেকড়ের চেয়েও ওদের মনের মধ্যে, মানে নেকড়েদেরও একটু মনের মধ্যে মায়া দয়া থাকে, কিন্তু তাদের কোনো মায়া দয়া নেই, এখানে এটাই বোঝানো হয়েছে। এলো মানুষ ধরার দল, গর্বে যারা অন্ধ তোমার সূর্যহারা অরণ্যের চেয়ে। মানে ওই সাম্রাজ্যবাদীরা মানুষ ধরতে এসেছে, তার কারণ কি, তারা নিজের শাসক, তারা তো একজন সাম্রাজ্যবাদী, তো তাদের যেই কাজকর্ম করার জন্য আফ্রিকার মানুষদের ধরে ধরে নিয়ে যেত, যে তোমরা আসো, তোমরা এসে আমাদের সেবা করবে। তো এর জন্য এখানে একথাই বলা হয়েছে, গর্ভে যারা অন্ধ তোমার সূর্যহারা অরণ্যের চেয়ে। মানে গর্ভে যারা গর্ভে রয়েছে সূর্যহারা অরণ্যের চেয়ে, মানে সূর্যহারা এই অরণ্যে যারা গর্ভে রয়েছে, অন্ধকারে রয়েছে, তাদের কথাই বলা হয়েছে। পরবর্তীতে লিখেছে, সভ্যের বর্বণ লাভ, নগ্ন কর আপন নির্জল অমনসতা। সভ্যর জন্য কেমন সভ্য, তোমরা কেমন হয়ে যাচ্ছ, তোমরা অমানুষ হয়ে যাচ্ছ। তো এখানে এই কথা সাম্রাজ্যবাদীদের বলা হয়েছে। তোমাদের ভাষাহীন কন্দে বাষ্পাকুল অরণ্য পথে পঙ্কিত হলো ধূলি তোমার রক্তে অসুত্তে মিশিয়া। মানে এখানে এই বলা হয়েছে যে তোমরা এখানে এই বলা হয়েছে যে আফ্রিকার মানুষেরা কিন্তু আমাদের মতো কথা বলতে পারে না, তাদের ভাষাই আলাদা, তাদের কি ভাষা তোমরা সেটা বুঝতেও পারবে না, তারা ঠিকঠাক করে কথাও বলতে পারে না, এর জন্য এই কথা বলা হয়েছে এখানে। পঙ্কিত হলো ধূলি তোমার রক্তে অশুদ্ধে মিশে। মানে রক্তটা তোমার অশুদ্ধ হলো, মানে ধূলি তোমার রক্তে মিশে অশুদ্ধ হলো, ঠিক আছে। দুষ্ট পায়ে কাটা মারা জুতোর তলায় বিভংস কাদার পিণ্ড। মানে যখন সাম্রাজ্যবাদী শাসকেরা আসছিল, তো তাদের জুতোতে এই যে আফ্রিকার, তো যেহেতু আলো ঢোকে না, আলো এখানে কি পড়ে, এর জন্য মাটি অনেক সময় স্যাঁতস্যাঁতে থাকে। তো এই কথাই বলা হয়েছে যে তাদের জুতোয় স্যাঁতস্যাঁতে মাটির পিণ্ড পাওয়া যাচ্ছে। চিরচিহ্ন হয়ে গেল তোমার অপমানিত ইতিহাসে। মানে আফ্রিকাকে বলা হয়েছে যে তুমি চিরচিহ্ন হয়ে গেলে আমাদের তুমি চিরচিহ্ন হয়ে গেলে তোমার অপমানিত ইতিহাসে। সমুদ্র পাড়ে সেই মুহূর্তেই তাদের পাড়ায় পাড়ায় মন্দিরে বাজছিল পুজোর ঘণ্টা, সকালে সন্ধ্যা দয়াময় দেবতার নামে। মানে যখন তারা আসছিল তখন সমুদ্রের পাড়ে সেই মুহূর্তেই তাদের যে পাড়া ছিল, সেই পাড়ায় যে মন্দির ছিল, তাই মন্দিরে জোরে জোরে ঘন্টা বাজতে শুরু করলো, ঠিক আছে। তারপরে বলে সেই শিশুরা খেলছিল মায়ের কোলে, মানে সেই সময় শিশুরা মায়ের কোলে খেলছিল, যখন ঘন্টা বাজছিল তখন শিশুরা মায়ের কোলে খেলছিল। কবির সঙ্গীতে বেজে উঠেছিল সুন্দরের আরাধনা। মানে কবি যে সঙ্গীত বাজিয়েছিলেন সেটাতে বেজে উঠেছিল সুন্দরের একটি আরাধনা, সুন্দরের একটি গান। আজ যখন পশ্চিম দিগান্তরে প্রদোষ কাল ঝঞ্ঝা বাতাসের ঊর্ধ্বশ্বাস, যখন গুপ্ত গহ্বর থেকে পশুরা বেরিয়ে এলো, অশুভ ধ্বনিতে ঘোষণা করলো দিনের অঙ্গিমকাল। মানে এখানে বলা হয়েছে তারপরে এলো ওই তোমার ওই যে সাম্রাজ্যবাদী যারা ছিল তারা তারপর এলো, ঠিক আছে, তারা পশ্চিম দিগন্তরে এলো এবং তাদের আসার সাথে সাথে রুদ্ধশ্বাস, সবাই শ্বাস বন্ধ করে নিল যে আমাদের নয়তো এরা কিন্তু ধরে নিয়ে যাবে, শ্বাস বন্ধ করো, সবাই চুপ করে যাও।
তো এখানে এই কথাই বলা হয়েছে, যখন গুপ্ত গহ্বর থেকে পশুরা বেরিয়ে এলো, মানে যখন পশুদের গহ্বর থেকে পশুরা বেরিয়ে এলো, পশুদের গর্ত থেকে পশুরা বেরিয়ে এলো, তখন তারা ওই গর্তে গিয়ে লুকিয়ে থাকলো আগামীকালের অপেক্ষায়। এসো যুগান্তরের কবি অসন্ন সন্ধ্যার শেষে রশ্মিপাতে, মানে এসো যুগান্তরের কবি অসন্ন সন্ধ্যার শেষ রশ্মিপাতে, দাঁড়াও এই মনোহারা মানবীরের দ্বারে বলো ক্ষমা করো হিংস্র প্রমাণের প্রলাপের মতো, সেই হোক তোমার সভ্যতার শেষ পুণ্যবাণী। মানে এখানে শ্রেষ্ঠদের বলা হয়েছে যে তোমরা তাদের যে যাদের তোমরা ধরে নিয়ে গিয়ে তাদের কাজ করাতে, তো তাদেরকে তোমরা বলো ক্ষমা করো, তোমরা এই জিনিসগুলো করো না, আফ্রিকার মানুষদের উপর এত অত্যাচার করো না, এই কথাই বলা হয়েছে শেষের দিকে। তো চলো এই ভিডিওটি এইটুকুই, যদি ভালো লাগে তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলো না, আর পরবর্তী ভিডিও দেখার জন্য এক্ষুনি সাবস্ক্রাইব করে রাখো আমাদেরকে। তো চলো দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে।